তো আজকে আমাদের আলোচনা বা আমাদের 20 দিন ব্যাপী কোরআন শিক্ষার তৃতীয়তম ক্লাস হরকত নিয়ে। জবর, জের, পেশ, হরকতের পরিচয়, হরকতের উচ্চারণ এবং বিভিন্ন শব্দেতে হরকত দিয়ে এটার উচ্চারণটা এবং হরকত বিশিষ্ট শব্দের উচ্চারণ, 2 শব্দ, 3 শব্দ, 4 শব্দ, যত বড়ই শব্দ হোক না কেন, ওই হরকত বিশিষ্ট যে শব্দগুলো আছে ওইগুলোর কিভাবে উচ্চারণ করতে হবে সে ক্লাসটা আমাদের আজকে হবে ইনশাল্লাহ। তো প্রথমত জবরের পরিচয়। জবর কাকে বলে? কেউ যদি প্রশ্ন করে জবর কাকে বলে, উত্তর হলো হরফের উপরের কোনাকুনি এরূপ যে একটা চিহ্ন আছে, হরফের উপরে কোনাকুনি এরূপ চিহ্নকে জবর বলে। ঠিক আছে? হরফের উপরের কোনাকুনি এরূপ যে একটা চিহ্ন আছে বা একটা কোনাকুনি যে একটা টান, সোজাসুজি আরো সহজে বললে হরফের উপরে কোনাকুনি টানকে জবর বলে। হরফের উপরে কোনাকুনি টানকে জবর বলে। আর অনুরূপ জের কাকে বলে? জের হলো হরফের নিচের কোনাকুনি টানকে জের বলে। পেশ কাকে বলে? হরফের উপরে গোল মাথা বিশিষ্ট একটি টানকে পেশ বলে। ঠিক আছে? এই হলো মূলত জবর জেরের পরিচয়। আর হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। অর্থাৎ যেখানে হরকত, হরকত মানে জবর জের পেশ, জবর জের পেশকে কি বলে? হরকত বলে। তো যেখানে হরকত থাকবে সেখানেই দ্রুত পড়তে হবে, সেখানেই তাড়াতাড়ি পড়তে হবে। এই যে হরকতের পরিচয়। হরকত কাকে বলে? উত্তর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বলেন তো হরকত কাকে বলে? হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাড়াতাড়ি পড়তে হলে তো জানেন না আগে থেকেই। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি পড়েন, আমি শুনি না। এই জবর দিয়ে 29টা হরফ পড়বেন। যেমন হামজা জবর আ, বা জবর, এভাবে পড়েন দ্রুত। ঠিক আছে? হ্যাঁ, আমজা বিসমিল্লাহ। জবর আ, আমজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দাল, জাল ডাল জবর জবর জাল। ডাল হলো। আচ্ছা, ডাল জবর ডাল বলছেন। জি জি। আরো সহজ করে দিই, জবরের উচ্চারণটা হবে বাংলায় আকারের মতো। যেমন বয় আকার বা। ঠিক আছে? বাংলাতে আচ্ছা হুজুর, এখানে কি দাল জবর দাল হবে না দাল জবর দা হবে? সেটাই বলতেছি আপনাকে এখন। বাংলাতে আমরা যেরকম আকারের উচ্চারণ করি কি, আ, বা, আ। দা, সা, যেমন বয়াকার বা, কয়াকার কা। তো জি। আরবিতেও জবরের উচ্চারণটা হবে আকারের মতো, যেমন বা জবর বা। ঠিক আছে? তাহলে দাল জবর কি হবে? দাল নাকি দা? যেহেতু আকারের মতো উচ্চারণ, এটা তো দা হয়ে যাবে। দা হবে, মাশাল্লাহ। তো জি না, আরেক জায়গায় বলছিল দাল জবর, আমার শুরু মনে হচ্ছিল দাল জবর দাল বলতে এরকম। না, ডাল ও জবর যদি আচ্ছা। দাল বলি তাহলে তার মানে উচ্চারণটা হলো না, শুধু আমরা শব্দটাকে আবার রিপিট করলাম। ডাল জবর আচ্ছা দাল, ঠিক কোনো আছে। কিছু হলো। মানে আরো হুম। সহজে মনে রাখার জন্য এতটুকু মনে রাখবেন, আরবিতে জবরের উচ্চারণটা হবে কিসের মতো? আকারের আকারের মতো। মতো। মাশাআল্লাহ, হ্যাঁ বলেন এখন। হুম। দাল জবর দা, দাল দাল নাই। জবর দা, হ্যাঁ, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, উপর সিন জবর সা, সদ জবর স, তদ জবর দ, ত জবর ত, জ জবর জ, জ জবর জ, আইন আইন জবর আ, গন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, আমজা জবর আ, ইয়া জবর ইয়া। আচ্ছা মাশাআল্লাহ। হুজুর, এখানে জ, জ শব্দটা কিভাবে হবে? জ জবর জ না জা, জ জ জবর হবে না? জ, জ, জ জবর জ। মানে এটা, হ্যাঁ। আচ্ছা জ জবর জ। আচ্ছা, হ্যাঁ, এটা হরফ অনুযায়ী উচ্চারণটা। যেমন জাল জবর জা, জালটা শুরু হয় কি আকার দিয়ে, জাল জবর জা। আর জটা তো শুরু হয় কিভাবে? জ দিয়ে।
জ জবর জ। ঠিক আছে, হরফের সাথে একটা উচ্চারণ একটা মিল আছে। আচ্ছা এরপরে। আমার একটু জ্বর মধ্যে একটু পেশ লাগে, উচ্চারণটা করতে একটু কষ্ট হয়। আচ্ছা সমস্যা তো নেই, ইনশাল্লাহ আমরা মস্কো করব। আপনারাও প্র্যাকটিস করবেন ক্লাসের পরে। এরপরে যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। হ্যাঁ, তবে নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ। ক্লাস তো হয় 1 ঘন্টার, কিন্তু নিজের চর্চাটা থাকবে সার্বক্ষণিক। আচ্ছা এরপরে জবর দিয়ে এগুলো হরফ, শব্দ 3 অক্ষর বিশিষ্ট শুধু জবর দিয়ে কিছু শব্দ, এটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আগে জেরটা পড়ি। আচ্ছা আম্মান ভাই আছেন না? আম্মান ভাই পড়েন জের দিয়ে। হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তো জবর দিয়ে পড়েছে সাইদ ভাই, এখন জের দিয়ে পড়েন। জের দিয়ে পড়েন আম্মান ভাই। 29টি হরফ জের দিয়ে পড়েন না? যেমন হামজা জের ই, বা জের বি, এভাবে বলে। আম্মান ভাই কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো? আচ্ছা সাইদ ভাই পড়েন তাহলে, সম্ভবত নাই। জি। আমজা, আমজাজের ই, হামজা বাজের জের বি, হামজা, হামজা, হা মিম জা হা, হাম, ঠিক আছে। হামজা জের ই, এভাবে। হ্যাঁ। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, জিম, জিম হাজের হলো 3 আলিফ টান। জিম হরফটা স্বতন্ত্রভাবে 3 আলিফ টান। তো আমাদের পড়তে হবে এভাবে, জিম জের জি। হরকতটা তাতে উচ্চারণ করতে হবে, কিন্তু হরফ যেটা 3 আলিফ টান সেটা 3 আলিফ টান দিতে হবে, যেটা 1 আলিফ টান সেটা 1 আলিফ টান দিতে হবে। এটা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। জিম, জিমজের জি, হুম। হাজের হি, খজের হাজের খি, হি, হাজের হি। হাজের, হাজের হি, হ্যাঁ। খজের খি, দালজের দি, ডাল জের দি। জালজের, দালজের দি, ডাল 3 আলিফ টান। জাল। ডাল জের দি। আচ্ছা মানে জবর বলার আগে দাল টান দেওয়া লাগবে অক্ষরটা, দালজের দি। হ্যাঁ হ্যাঁ, হরফটা টান দিতে হবে, কিন্তু হরকত গুলো না। জালজের দি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, জজের দি, আইনজের আই, গঞ্জের গি, ফাজের ফি, কফজের কি, কফ জের কাব, কি। কফজের কি, হুম। কাবজের কি, কাফ জের লামজের, কি। কাবজের কি, হুম। লামজের লি, মিমজের মি, মিম নুন, জের মি। মিম 3 আলিফ টান। মিম জের মি। মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, হাজ, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়া জের ই, ই না, তো ই বললো তো হামজা হয়ে যাবে। ইয়া জের ই। ইয়াজের ই, ইয়া জের ই। ইয়াজের ই। ইয়া হুজুর জের বলছেন ই। আমার, আমার ইয়াজের ই, ই বললে হামজা হয়ে যায়। হ্যাঁ আমরা দেখেন, ইয়াজের ই, হামজা জের ই আর ইয়া জের যদি ই বলি তাহলে তো একরকম হয়ে যায় না? ইয়াটা একটু সফট, একটু নরম হবে। ইয়া জের ই। ইয়াজের ই, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জের ই। ইয়াজের ই, ইয়া জের ই। ইয়াজের ই, ই। ই, ই। ই। আচ্ছা, আম্মান ভাই কি আছেন লাইনে? আম্মান। আচ্ছা নাসিম ভাই আছেন? জি আছি। আচ্ছা আপনি তো একটু, মানে আমরা আজকে হরকত নিয়ে আলোচনা করতেছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো সেই ধারাবাহিকতায় জবর জের দিয়ে সাইদ ভাই অক্ষরগুলো পড়েছে, আপনি পেশ দিয়ে পড়েন। 29টি হরফ, শুরু করেন। আলিফ পেশ উম, আচ্ছা বা এক পেশ মিনিট। আলিফ পেশ উ এটা কখনো বলা যাবে না। আলিফের উপরে যখন জবর, নিচে জের উপরে পেশ থাকবে তখন আলিফটা হামজা হয়ে যাবে। ঠিক আছে, এটা নোট করে রাখবেন। আলিফের উপরে জবর, নিচে জের এবং উপরে পেশ হলে
ওই আলিফকে হামজা বলে, তখন আর আলিফ বলা যাবে না। ঠিক আছে, হামজা পেশ উ এভাবে শুরু করেন। ওকে। হামজা যে পেশ ও কেমনে হ্যাঁ, কি বলবো তাহলে? হামজা পেশ উ এভাবে হামজা বলতে হবে আলিফটাকে। হামজা পেশ ও, বা পেশ ও, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, জিম পেশ জু, দালের পরে র র, যে র র র। পেশ হু, হুম। র পেশ হু, র, জা, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ ও, গুণ পেশ গু, খ পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নু পেশ নু, ওয়াও পেশ উ, ওয়াও হা পেশ পেশ উ, হু, ওয়াও পেশ উ, وفش ওয়াও পেশ বু و বু। ولا উ, হ্যাঁ, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ, উ, إيه ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে? ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ। ইউ। আচ্ছা, এটা পড়বো? না, এখান থেকে দেখাচ্ছি। তা আমরা তো জবর দিয়ে পড়েছি না, এখানে শুধু জবর দিয়ে, এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দা। এখানে জবর দিয়ে 29টি হরফ, যেটা আমরা পড়েছি একটু আগে না। এরপরে জের দিয়ে, এরপরে পেশ দিয়ে, মাত্র এটা পড়া হলো। এখন দেখেন শব্দ, দুই অক্ষর বিশিষ্ট শব্দ, জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে, এরপরে বিভিন্ন হরকত দিয়ে দুই অক্ষর তিন অক্ষর বিশিষ্ট হরফগুলো আসবে। এখন এখানে আমাদের কাজ হলো বানান করে পড়া। যেহেতু আমরা এখন হরকত চিনে গেছি, জবরের উচ্চারণ হয় আকারের মতো, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে। যেমন বয়াকার বা, আরবিতে আমরা বলবো কি বা, বা জবর বা। এরপরে বা জেরের জবর বা। হ্যাঁ, জেরের উচ্চারণ হচ্ছে বাংলাতে ঋষিকারের মতো। যেমন আমরা কি পড়ি, বরিশিকার বি, আর আরবিতে পড়বো কি বা জের বি। এরপরে আরবিতে পেশের উচ্চারণ, এটা হলো বাংলাতে রস্যকারের মতো। যেমন বড় সুকার বু, আরবিতে হবে কি বা পেশ বু। ঠিক আছে, তো আমরা যেহেতু এখন হরকতের উচ্চারণটা জানতে পেরেছি, এখন এখানে হরকত বিশিষ্ট হরফ, এখন এটার উচ্চারণটা আপনারা বলবেন বানান করে, আমি শুধু আপনাদেরকে সংশোধন করে দেবো ভুল হলে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা হরকত পড়তেছি, হরকতের উচ্চারণ ধীরে ধীরে পড়তে হয় নাকি তাড়াতাড়ি? তাড়াতাড়ি। তাড়াতাড়ি, হ্যাঁ, এটা মাথায় রেখে আপনাদের হরকত বিশিষ্ট সমস্ত হরফ শব্দগুলো পড়তে হবে। আচ্ছা, প্রথমে এক লাইন পড়বেন সাইদ ভাই, এরপরের লাইন আম্মান ভাই যদি থাকে। ঠিক আছে, এরপরে নাসিম, এভাবে বানান করে এখান জি, থেকে শুরু করেন। বিসমিল্লাহ। আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, বা জবর বা, বা জবর বা, বাবা, এইভাবে নাকি? এভাবে, হ্যাঁ এভাবে পড়েন। হুম। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল তিন আলিফ টান। নুন জবর আচ্ছা, কোন কোন হরফ তিন আলিফ টান, কোন হরফ এক আলিফ টান, এটা একটা টেকনিক শিখাই দিই, বুঝতে সহজ হবে। যেমন দেখেন, এই যে দাল, এই দালটা যদি আমরা ভেঙে লিখি, তাহলে কিভাবে লিখতে হবে আরবিতে? দাল, দা, আলিফ, লাম, দাল। ঠিক আছে, দাল, জি, আলিফ, দা, এরপর হলো লাম, দাল। হরফ লাগলো কয়টা? তিনটা নাকি একটা? তিনটা, তিনটা। তিনটা। এর মানে হলো এটা কি তিন আলিফ টান। এর বিপরীতে দেখেন বা, বা লিখতে দেখেন কি লাগে, বা আলিফ জবর বা। কয়টা লাগলো হরফ? অতিরিক্ত একটা দুইটা, বা দুইটা বলেন। অতিরিক্ত একটা। জি। হ্যাঁ,
তো দুইটা, তো যেগুলো, যে হরফগুলো ভেঙে লিখতে তিনটা অক্ষর লাগে সেটা তিন আলিফ, আর যেটা দুইটা হলে হয়ে যায় সেটা কি এক আলিফ। এটা হলো একটা টেকনিক। এরপরে দেখেন নুন, নুন লিখতে কি কি লাগে? নুন, ওয়াও, নুন। ঠিক আছে, জি। নুন লিখতে তিনটা হরফ লাগে, যেমন এই যে নুন, হ্যাঁ, একটু দেখি লেখে, লেখা দেখাই। নুন, এরপর আবার নুন, লেখা চলে যায়, যাক। তো নুন লিখতে লাগবে কয়টা হরফ? তিনটি হরফ, নুন, ওয়াও, নুন, এর মানে এটা তিন আলিফ টান। এরপরে মিম লিখতে লাগবে কয়টা হরফ? মিম, ইয়া, মিম, এর মানে এটাও কি তিন তিনটা। আলিফ তিনটে। টান। এটা খেয়াল রাখলে ইনশাল্লাহ আশা করি আর ভুল হবে না। এই যে দেখেন নুন, নুন, ওয়াও, এরপর আবার নুন, এইভাবে তিনটে হরফ লাগে। তো যে সকল হরফ উচ্চারণ ভেঙে লেখার ক্ষেত্রে তিনটে হরফ লাগে, সেই সকল হরফ তিন আলিফ টান। আর যেটা তিনটার কম লাগে সেটা এক আলিফ টান। এই টেকনিকটা আশা করি মনে রাখলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন 3 নম্বর শব্দ থেকে। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মাশাল্লাহ। আরো দ্রুত পড়া যায়, যেমন আমি একটু পড়ে দেখাই। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। ঠিক আছে, হরফটা টান ঠিকই হবে, কিন্তু হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এরপরে পড়েন। আম্মান ভাই যদি থাকেন সে পড়েন, তিনি না থাকলে নাসিম ভাই পড়েন। আম্মান ভাই কি আছেন? মাঝখানের জন। এখানে একজন বলছে নেটের সমস্যা হচ্ছে, তাই বলতে পারতেছে না। না, একজন তো শুরু থেকে আনমিউট করা, মিউট করা। আচ্ছা, নাসিম ভাই পড়েন তাহলে। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মি, মামি। হুম। ফাপেশ ফু, ফাপেশ ফু, ফুফু। ফপেশ ফ, ফপেশ হ জবর ফা, লাম্পেশ লু, হলু। এরপরে, হচ্ছে না আমার? হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে আমার। মাশাল্লাহ, হচ্ছে, হ্যাঁ। ফাপেশ ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর, ইয়া জবর ইয়া, হিয়া। আচ্ছা, জবর, জবর বলা যাবে না, জবর জের এভাবে বলা যাবে না, এটা হলো জিম দিয়া না, এটা হলো জা দিয়ে। জবর জের, জবর জের, ঠিক আছে। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, এভাবে। জিম দিয়ে না, বলতে হবে কি দিয়ে? জা দিয়ে, র এর পরে যে জাটা আছে ওইটা দিয়ে। হ্যাঁ, আবার বলেন। হাজের হি, ইয়া, ইয়া জবর ইয়া, হিয়া। এখনো হয়ে যায় তো জবর, জবর না, জবর জের, জবর জের, যা দিয়ে। তারপর এরপরেরটা। বাজের বি, কাপ জবর আমার কাপ, ক্লাস করতে হবে। বিকা। আচ্ছা, সাইদ ভাই কিছু বলছেন? জি না, জি না, আমার গোড়া একটু কথা বলছি। আচ্ছা, বলেন, সাইদ ভাই বলেন এখান থেকে। আম, বা জবর বা, আইন জবর আ, বা আ। বা, মিম জবর বা, মা, আইনটা একটু ডিফিকাল্ট, তো বা এই আ। জন্য উচ্চারণটা একটু স্পষ্ট করবেন। আইন, হা, কফ, দদ, এই সকল উচ্চারণ একটু স্পষ্ট করে করবেন। বা, বা। বা আ। হুম। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। আচ্ছা, একটা র জিনিস একটু জবর, নোট করেন। ইয়া, ইয়া, 3 অক্ষর বিশিষ্ট, মানে 2 অক্ষর বিশিষ্ট, 2 অক্ষরের উপরে যত শব্দ আছে এগুলো বানান করার ক্ষেত্রে ভেঙে ভেঙে বলবেন, তাহলে সহজ হবে। যেমন নুন জবর না, যা জবর যা। এখন এটা মিলিয়ে নিবেন। নাজা, লাম নাজা। জবর লা, নাজালা। ঠিক আছে, একসাথে আচ্ছা, 3টা অক্ষর উচ্চারণ করে পরে মিলাবেন না, তাহলে এটা মানে পরবর্তীতে আচ্ছা, একটু বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, এরপর এটা বলেন। আচ্ছা। র জবর র, ফা জবর ফা, জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। মাশাল্লাহ। এরপরে নাসিম ভাই। হামজা জবর হা, জাল জের জি,
নুন জবর না, আজিনা। আহ, মাছের পা জিভে দিয়ে। এটা কি জিম? জিমের নোক্তা এখানে নুন দেখেন, জবর। এখানে যে আকৃতিটা আছে, এখানে আকৃতি, এখানে হচ্ছে এটা খ, পরে আকৃতি খ, কারণ খয়ের উপরে নোক্তা থাকে। কিন্তু এর আগে আরেকটা হরফ আছে, ওই হরফটার নিচে একটা নোক্তা থাকে। বলেন তো সেটা কি হতে পারে? এক নোক্তা নিচে, বিশিষ্ট হরফ। হুম, নিচে। নিচে, বা নিচে। বা, বা। বা, বা। জি। হুম। হুম, হ জবর হ, বা জের বি, লাম জবর লা, ইলা। এটা আবার বলেন। হ জবর হ, প্রথম এটা তো বা, বা, প্রথমটা বা, পরেরটা খ। বা জের বি, বা হ জবর জবর হ। বা, বা জবর বা, এই যে এই দাঁতটা আছে না, এই দাঁত, এটাকে বলে দাঁত। এটা জি। হলো বায়ের, এটা হলো বায়ের একটা দাঁত। বায়ের নিচে তো বায়ের নিচে একটা কি আছে, নোক্তা, এটা হলো বায়ের নোক্তা। তো বা জবর বা, উপরে জবর, বা জবর বা, এরপর একটা খ। এখন বলেন। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা। ভেঙে ভেঙে করবেন, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, এভাবে। আচ্ছা, এরপরে সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামি আ। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। দুইটা মিলাবেন, দুইটা উচ্চারণ করবেন, দোনোটা মিলাবেন, এরপরে 3 নম্বর অক্ষরে যাবেন। ঠিক আছে, সহজ হবে। এরপরে হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। 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 আচ্ছা, এরপরে মিম জবর মা, র জের রি, দত পেশ, দত জবর দ, দদ, দ না, মারি দ। দদ জবর দ, দদ জবর দ। দত জবর দ, মারি দ। হ, হ জবর হ, শিন জের শি, ইয়া জবর ইয়া, হশিয়া। হসিয়া। আচ্ছা, নাসিম ভাই, আপনি ওই যে যেটা বললাম, দুইটা অক্ষর পরে পরে মিলাবেন, এরপরে আবার পরের অক্ষরে যাবেন। যেমন খ জবর খ, শিন জের শি, আগে এটা মিলে নিবেন, খসি। এরপরে ইয়া জবর ইয়া, খসিয়া। দুই অক্ষর, দুই অক্ষরের বেশি যখন শব্দগুলো আসবে, তখন এগুলা বানান করার ক্ষেত্রে এই পলিসিটা অবলম্বন করবেন। তাহলে বড় শব্দ পেলে সমস্যা হবে না। এরপরে সাইদ ভাই বলেন। তো হুজুর প্রথমে বলছেন আমার দদ শব্দের কি উচ্চারণ সঠিক হচ্ছে? দদ। দদ, হ্যাঁ দদ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মায়ের দাঁতের সাথে লাগে, গোড়ার কিনারাটা উপরের মায়ের সাথে লাগবে। দদ, 3 আলিফ টান। দদ হ্যাঁ, হয়েছে। ওয়ালা দলিন। একবারে জদ আগে আছে না, একটা আছে দদ, আর আবার কি বলে জদ, দুটোটাই না একটু মাঝামাঝি হবে, হ্যাঁ। দদে, ওয়ালা দদ। দলিন, এভাবে। আচ্ছা, এরপরে বলেন। পাশে লাগবে নাকি? জি, কোথায় লাগবে বললেন? জিহ্বার গোড়ার কিনারা, হ্যাঁ। এটা হলো জিহ্বার আগা। তো জিহ্বার যে গোড়াটা আছে, গোড়ার একটা পার্শ্ব কিনারা, এটা উপরের যে মায়ের দাঁত গুলো আছে, হ্যাঁ, যেখানে আমরা খাবারগুলো চিবাই, ওই মায়ের দাঁতের গোড়ার দুই সাথে দুই লাগবে। দুই পাশের জিব্রা কিনারা লাগবে তো। জি, দুই মা- পাশের বুঝছি। গোড়াটা উপরের মায়ের দাঁতের গোড়ার সাথে লাগবে। এরপরে 3 আলিফ টান দিয়ে পারবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, সাইদ ভাই কালাম বলেন। করবো। হ্যাঁ, বলেন। কাব জবর কা বা ফেসবুক কাবু, র জবর র কাবুরা, ফা জবর ফা, আইন পেশ উ ফাউ, ওয়াও জবর ওয়া ফাউয়া। আচ্ছা, নাসিম ভাই বলেন তো এটা কি হয়েছে? জি না। কি হবে? এটা হা সম্ভবত। নাসিম ভাই বলেন ফাহুয়া, তো এটা হ্যাঁ। কি হবে? মাঝখানেরটা হা নাকি আইন? হা হা, সরি হা হবে। হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। ফা জবর ফা, হা পেশ হু ফাহু, ওয়াও জবর ওয়া ফাহুয়া। হুম, মাশাআল্লাহ। কাফ পেশ কু, তাজের তি কুতি, লাম এটা কি জবর লা কাফ? কুতিলা। এটা কি কাফ নাকি কফ? কফ, হুম, কফ কফ। জবর কফ কফ পেশ পেশ কু। উ। হুম। কফ পেশ কু, তাজের তি কুতি, লাম জবর লা কুতিলা। সা জবর সা,
কফ পেশ কু তাকু, লাম জবর লা, তাকুলা। হুম ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। কফ পেশ কু, রা জের রি, কুরি, ইয়া জবর আমজা জবর আ, কুরি আ। পুরিয়া, মাশাআল্লাহ। আচ্ছা, 27 মিনিট হয়ে গিয়েছে, আমরা একটু লিভ নিয়ে আবার সাথে সাথে জয়েন করি না, সাথে সাথে ইনশাল্লাহ। মি আলিফ জবর মা, কি হবে? পেশ কু, মি আলিফ জবর মা, হুমা। সু ই লা হুমা, তো ইলাহুমা। সু ই লা হুমা। হামজা জের ই, এটা টান হবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এখানে শুধু টানটা, মিম আলফি জবর মা। সু ইলাহুমা। সু ই লা হুমা। আচ্ছা, এরপরে বলেন। আলিফ জবর আ, নুন আলিফ জবর না, না, হামজা জবর আ। আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ থাকলে ওই আলিফকে হামজা বলে। বলেন। হামজা জবর আ, নুন জবর না, আনা। নুন আলিফ জবর না, আনা। হুম হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। বাজের বি, লাম জবর, লাম জবর লা, লাম আলিফ জবর লা, লামের পর একটা আলিফ আছে। নাম আলিফ জবর লা, লাম পেশ লু, বিলালু, বিলালু। হুজুর, আমার একটা হামজা প্রশ্ন জবর আ, ছিল। জি বলেন। বলছিলাম ওই যে আনা শব্দটা কি এখানে কি একালিক আলিফ দিয়ে আছে, এখানে কি একালিফ টান হবে যদি কোরআন শরীফ পড়ি তখন আমরা? কোরআন শরীফে 4টা আনা আছে, হ্যাঁ। যখন আমরা যখন নুন জবর না, আমরা তো সম্ভবত জানি যে অক্ষরের সাথে একটা আলিফ আসতে হলে এক আলিফ টান হয়। কিন্তু এখানে আনা শব্দ অনেকে বলে যে কোরআন শরীফে আনা শব্দটা টান হয় না, তখন আনা এটা কোরআন এভাবে শরীফে বলতে হয়। 4টা আনা আছে, এর ভিতরে একটাতে টান হয়, ঠিক আছে, আর বাকিগুলোতে টান হয় না। কিন্তু এখানে এখন কেন টান দিলাম, এটা প্রশ্ন আসতে পারে না। এখন আমরা তো ব্যাকরণ পড়তেছি না, আমরা পড়তেছি এখন মানে কি বলে, মানে হর ইয়া জবরের পরে যদি খালি আলিফ আসে, হ্যাঁ, তখন এক আলিফ টানতে হবে। উম, ওই হিসেবে আমরা পড়তেছি, তাজবিদের দৃষ্টিকোণ থেকে আমরা পড়তেছি। আর আপনি যে আনার কথা বলছেন সেটা মনে করেন, সেটাও তাজবিদের দৃষ্টিকোণ থেকে টানা হবে না, কিন্তু এটা আমরা ইনশাল্লাহ পরে জানবো। কিন্তু প্রাথমিকভাবে আমাদের এখন মানে, মানে এখন অ্যাডভান্স আলোচনা না, না করাটাই এখনো ভালো। না, একজনকে আমি পড়া দিয়েছিলাম এই যে সূরা কাফিরুনের মধ্যে জি একটা জি আনা আছে না, এই আনাটা বললে টান হবে না বলছিল। জি, আমি বুঝতে পেরেছি, কোরআন শরীফে 4টা টান আছে, এর ভিতরে মেবি একটা টান হবে আর বাকিগুলো টান হবে না। ওটা আমাদের ইনশাল্লাহ আলোচনা আসবে। কিন্তু প্রাথমিকভাবে যারা, তারা তো এটা বুঝবে না, না কোন আনা, মানে যখন আমরা মদটা পড়ি, এক আলিফ মদ হলো কি, যেমন মধ্যে তো ভাই ওয়া জবরের পরে খালি আলিফ আসলে কি এক আলিফ টান, জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ টান, পেশের পরে যজমালা ওয়াও আসলে কি এক আলিফ টান। সেই দৃষ্টিকোণ জি থেকে জি, আমরা এটা মানে প্রথমত এটা টানবো, ঠিক আছে। আবার যদি দেখেন, ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু এটা আবার এটা তো এখানে আনা বিলাল, আনা মানে আমি, বিলাল মানে কি বিলাল, আমি বিলাল। ওই আনা আবার টানা যায় না যদি ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে, আরবি ভাষার ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে এই আনাটা কি টানা যাবে না। জানা কিন্তু যায় না। জি আমরা জি তাজবিদের দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমরা কোরআন শিখবো, কোরআনে তো মূলত তাজবিদ না, মদ, গুণ এগুলো তো অবশ্যই আছে। তো প্রাথমিকভাবে আমাদের জন্য এগুলো টানতে হবে, ঠিক আছে। আমরা তখন আরবি ভাষাগত ব্যাকরণ পড়ছি না, আমরা পড়ছি কি কোরআনগুলো, কোরআন শরীফ সহি শুদ্ধ করার তাজবিদটা, ঠিক আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে জি এখানে টানাটা আবশ্যক, ঠিক আছে। এই জন্য বললাম আনা বিলাল, যদিও এখানে হবে কি আনা বিলাল, আমি বিলাল। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি, না? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর একটা বলেন নাসিম ভাই। হাব্বেস হু, মি আলিফ জবর মা, হুমা। মিম হামজা না আবার ভাইজান, মিম হামজা বলেছিলাম। আলিফকে কখন হামজা বলতে হয়, যখন আলিফের উপর জবর জের পেশ থাকবে তখন ওই আলিফকে হামজা বলবে। কিন্তু এখানে মিমের পরে যে আলিফটা আছে, এখানে কি কোনো ওই আলিফের জবর জের পেশ কিছু আছে? নাসিম ভাই বলেন তো। জি না। কিছু নাই, এখানে জবর আছে মিমের উপরে, ঠিক আছে। তো ওইটা আলিফে থাকবে, জবর জের এবং পেশ ছাড়া যে আলিফটা আছে ওইটার নাম আলিফে থাকবে। আলিফটা হামজা হবে কখন, যখন আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ থাকবে। ওইটা কি হবে, হামজা হবে। আর ওই আলিফটা বা ওই হামজাটা সাধারণত শব্দের শুরুতে আসে, যেমন এই যে আনা বিলাল, আখুক, ঠিক আছে, এগুলা। আর এক হরফের পরে, যেমন এই যে খা, খ আলিফ জবর খ, এখানে যে আলিফটা আসছে ওইটা আলিফে থাকবে, কারণ এখানে কোনো জবর নেই, জের নেই, পেশও নেই। এটা হচ্ছে কি মদের আলিফ। তো এখানে বলতে হবে কি নুন আলিফ জবর না, ঠিক আছে, মিম আলিফ জবর মা বলতে হবে এখানে। আচ্ছা, এখন বলেন। হাব্বেস হু, মি আলিফ জবর মা, হুমা। হুম হাব্বেস ফা, তা জবর তা,
দাল জবর দা ফাতা দা উমা ফাতা দা হ্যাঁ বা জবর বা আইন জবর আ সা জবর সা বা আ সা বাআসা বা আ সা খ খ জবর খ বা জের বি লাম পেশ লো খবিলু বা আ সা খবিলু আচ্ছা চারটা আনা আছে ওই আনাগুলোতে টানাটা কি মানা চার আনা টানা মানা একটা হলো আনা বা না চারটা আনা আছে ওই আনাতে টানতে হবে আনা বা আনাবু আনা মিলা আনাসিয়া ঠিক আছে এই কোরআন শরীফের চারটা আনা আছে এই আনাব শব্দটা তো আনাব ওই যে আঙ্গুরের যে আনাব মনে হয় সম্ভবত এটা আনাব আনাব এ তো হাইনাম আইন নুন বা ও, ঠিক আছে আনাব যে এটা তো কোন সূরা সম্ভবত। আচ্ছা এটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা জানবো সবাই ইনশাল্লাহ জানবেন হ্যাঁ পরবর্তীতে। এরপরে দেখেন আরেকটা আছে আমরা পড়ে নেই সূরা কাফিরুন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা জি জি, আনা এখানে আমাকে একজন ভুল ধরেছিল, বলছিল যে এখানে হ্যাঁ আনাতে আনা। টানা যাবে না তো এই আনাতে কি টানা মানা তো কোরআন শরীফে যে চারটা আনা আছে যেটা বললাম এই চারটা যদি আপনি মনে রাখেন একটা হলো আনা বা আনা আবু আনা মিলা আনা সিয়া এই চারটা আনা টানতে হবে আর বাকি যত আনা আছে সব কি টানতে মানা যেমন একটা বললাম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম একটা আবার আরেকটা আছে ইন আনা ইল্লা নাযীরুম মুবিন ঠিক আছে ইন আনা ইল্লা নাযীরুম মুবিন আল্লাহ রাসূল বলেছেন কি আমি নিশ্চয় একজন আমি কিছুই না তবে আমি একজন নাযীর মুবিন একজন সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী আচ্ছা যাক ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে সামনে আরো তো এখানে মূলত আপনাদেরকে মানে একটা মানে পরীক্ষামূলক এই দুইটা লাইন ধরলাম এখানে মদের আলোচনা আসছে কিন্তু আমরা তো এখনো মদটা পড়িনি না তবে একটু মানে আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটু মানে পরীক্ষা নিলাম হরকত দিয়ে কিছু হরফ কিছু শব্দ আচ্ছা আর একটা কায়দা দেখে রয়েছে একটা পাকিস্তানি একটা কায়দা এখানে দেখি হরকত নিয়ে কি আলোচনা করছে আচ্ছা এখানে এমন কিছু আলোচনা এগুলা পারবেন ইনশাল্লাহ এই দেখেন এখানে একটা সুন্দর একটা জিনিস হামজা জবর আ পর হামজা জবর আ হা জবর হা এখানে মাখরাজের দিক থেকে বা মাখরাজ ভিত্তিক হরফের উচ্চারণ এখানে হলকের শুরু মানে হলক মানে কন্ট্রোনালের শুরু থেকে হামজা আর হাটা উচ্চারিত হয় না তো এখানে হামজা আর হা দিয়ে এই মোশ মোশক অথবা চর্চাটা এখানে করিয়েছেন ঠিক আছে মাখরাজ অর্থাৎ যে হরফগুলা যে মাখরাজ থেকে বের হয় ওই মাখরাজ ভিত্তিক হরফগুলো এখানে অনুশীলনের জন্য আনছেন বুঝতে পেরেছেন যেমন হলকের শুরু হইতে কি হামজা হা এখানে কি জবর দিয়ে হামজা আর হাটা এনেছে আ হা এরপরে হলকের মাঝখান থেকে কি আইন আর হা উচ্চারিত হয় আ হা শেষ থেকে গইন খ গ খ বুঝতে পেরেছেন কথাটা অর্থাৎ জি মাখরাজ ভিত্তিক হরকত দিয়ে বা ফাথা বা জবর দিয়ে মস্ক বা অনুশীলন এরপরে এগুলো আপনারা নিজেরাও করবেন হ্যাঁ এই যে জি। মাখরাজ যেগুলো আছে এগুলো তো মানে দেওয়া আছে সুন্দরভাবে ওইখান থেকে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন মানে ব্যাপক অনুশীলন করতে হবে যত অনুশীলন করবেন তত জিনিসটা ইজি হবে ততটা মুখে ফ্রি হবে হুজুর আমাদেরকে কি এই পিডিএফটা দেওয়া যাবে? এই পিডিএফটা জি সমস্যা নাই যা লাগে বলবেন ইনশাল্লাহ দিয়ে দিব জি, আপনারা এই শুধু পিডিএফটা মেহনত আমাদেরকে করবেন দিয়ে দেবেন, কারণ এখন যেটা দেখাচ্ছেন এটা খুব গুরুত্ব আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা এটা ঠিক আছে আমি খুব। ইনশাল্লাহ আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব হ্যাঁ আপনাদের গ্রুপে দিয়ে দিব জি জি ইনশাল্লাহ আচ্ছা এরপরে দেখেন আমরা যে হরকত দিয়ে পড়েছি আপনারা যেমন এই যে বাবা দাদা আপনারা এখানে মনে করেন বাবার পরে বাতা বাসা বাজা বাহা বাখ এভাবে মানে এক একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর লাগিয়ে এরপরে জবর শেষ হলে পরে কি জেড দিয়ে যেমন কি বিবি বিতি বিসি বিজি এরপরে পেশ দিয়ে বুবু এরপরে বাইরের পরে কি তা বুতু বুসু বুজু বুহ এরকম মানে অনেক রকম ভাবে মানে চর্চা করা যায় এর একটু ভাবলে ফিকির করলে ইনশাল্লাহ আপনাদের মাথায় গুলো কি চলে আসবে তো এইভাবে যত মস্ক করতে পারবেন আপনার মুখটা ফ্রি হবে মুখটা ইজি হবে
পরবর্তীতে আপনার কোরআন পড়তে এবং কি কেরাত পড়তে ইনশাল্লাহ সহজ হবে, মুখে আর ভাঁজবে না। শুধু আরবি না, হুম। অন্যান্য মানে যে সকল ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা বলি, ইংরেজি বলি, এগুলো কি সব ভাষা তো সব একই, শুধু ব্যাকরণিক পার্থক্য। তো এগুলো কি ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। বলার ক্ষেত্রটা ইনশাল্লাহ, বলার যে একটা মানে অ্যাবিলিটি আছে বা বলার যে একটা শক্তি সামর্থ্য আছে, ওইটা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এগুলোর কারণে মুখটা ইজি হয়। আচ্ছা, এরপরে দেখেন জের দিয়ে, আগের মতোই মাখরাজ ভিত্তিক জের দিয়ে হরফের মস্ক, ই, ই, হি, এইভাবে। এরপরে পেশ দিয়ে, এরপর এগুলো তো পড়ছেন না? আচ্ছা, এগুলো ইনশাল্লাহ পারবেন আশা করি। পরে তানবিন, যেটা বলেছিলাম, যেটা জবরটা বাংলা আকারের মতো, ঠিক আছে? জবর জি। বাংলা আকারের মতো। আমরা মূলত বেসিকটা শিখেছি, ঠিক আছে? এগুলো মনে করেন গাইড, গাইড বইয়ের মতো। আমি আপনাদেরকে যেটা মূল আরবি থেকে আরবি ওইটাই পড়াচ্ছি। আর এখানে মনে করেন বাংলা উচ্চারণ দেওয়া আছে। মূলত বাংলা উচ্চারণ থেকে কোরআন শরীফ সহি হয় না, ঠিক আছে? এখন এটা মানুষের যে যাই বলুক, কিন্তু বাংলা উচ্চারণ দেখে কি হয় না, কোরআন শরীফ সহি সহি হয় না। হয় না। যেমন কাবজের কি, ঝি, তুই, আপনি উচ্চারণ করতে পারবেন না। তো এভাবে না করাটাই ভালো। তো এগুলো মনে করেন গাইড বই, গাইড বইয়ের মতো। মূল কিতাব হলো নাদিয়াতুল কোরআন, যেটা আমরা পড়তেছি, বা এই টাইপের যেগুলো আছে, উচ্চারণ লেখা নেই, শুধু বেসিক জিনিসটা আছে, ওইটা। আরেকটা বই আছে, এটা চরমোনার বোর্ড থেকে এটা বের হয়েছে, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। ওইখানে আরেকটা জিনিস দেখলাম, ওইটা ভালো লাগছে আমার কাছে, মাখরাজ অনুযায়ী মাস্ক, মাখরাজ অনুযায়ী মস্ক, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? যে হরফগুলো যে জায়গা থেকে উচ্চারিত হয়, সেই হরফগুলো ওই হরকত দিয়ে, জবর জের পেশ, এই সবগুলো হরকত লাগে, এগুলাকে মস্ক করা, এটাকে বলা হয় মাখরাজ অনুযায়ী মস্ক। এরপর আছে হরফের উচ্চারণের পার্থক্য। যেমন কথার কথা, তা আর ত, তা আর ত, এটা জি জি, মানে এই দুইটা উচ্চারণ, খুবই সমস্যা হয় হ্যাঁ আমাদের। হ্যাঁ, তো এগুলা উচ্চারণের দিক থেকে মানে কিছুটা একরকম না, জি জি, একরকম অনেকে, হয়ে জি। হ্যাঁ, গুলিয়ে ফেলে। তো এটা উচ্চারণের, হরফ উচ্চারণের পার্থক্যেরও কি একটা করতে হবে, মস্ক করতে হবে, হরফ জি। উচ্চারণের পার্থক্যের মস্ক। এটা এখানে পিডিএফটা আমি স্যার পাই একটু নাই, বলুন। আমার কাছে বইটা আছে, আমি স্যার একটু আপনাদেরকে বসে বলুন। থেকে করাই। ঠিক, আমার সাথে একটু বলবেন না? যেমন তা জবর তা, বলেন তো। তা তা জবর, জবর তা জবর তা, এরপরে ত জবর ত। ত ত জবর জবর ত, ত, আচ্ছা, এরপরে জের দিয়ে, তা জের তি, তা তাজের জের তি, তি, ত জের তুই, ত তজের জের তি, তি, তুই, তৈ, তি, তা তৈ, পেশ তু, তা পেশ তাপসে তু, তু, ত পেশ তু, ত তপের পেশ তু, তু। ত দাল তা, এই তিনটি হরফ কিন্তু একই জায়গা থেকে বের হয়, অর্থাৎ ত এবার দাল আগাটা তা। উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে পার্থক্য আছে। আচ্ছা, এরপরে সা, সা আর সিন, সা আর কি সিন, অনেকে একরকম করে ফেলে। সা জবর সা, সা জবর সা, সিন জবর সা, হ্যাঁ, সিন জবর সা, সিন সা, জবর সা, সা জবর সা, সা জবর সা, তাল সিন সা, জবর সা, সিন সিন জবর জবর সা, সা, সা জে, সা জের সি, সা জের তাজের সি, সিন জের সি, সিন জের সিনজের সি, সা পেশ সু, সা পেশ সাপের তু, সু, সিন পেশ সু। সিন সিন পেশ সু, পেশ সু, সাটা উচ্চারণ হয় জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে, এইভাবে। সা, জিহ্বার আগাটা উপরের যে দাঁতটা আছে, দাঁতের আগার সাথে, কিন্তু সিনটা হ্যাঁ, হবে জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, ঠিক আছে? সিন। দেখতেও পার্থক্য আছে, উচ্চারণ করার ক্ষেত্রেও পার্থক্য আছে, তবে উচ্চারণটা একটু কাছাকাছি হওয়ার কারণে অনেকে গুলিয়ে ফেলে। আচ্ছা, এরপরে থা পেশ সু, সা পেশ সাপের সু, সিন পেশ সু, সিন পেশ পেশ সু, সু, এরপরে
জিম আর হলো জা, জিম আর কি জা, জি জি জিম এই দুটো তো জবর জা, সমস্যা আছে জি। জিম জবর যা, জিম জবর জা, জিম জিম জবর যা, জা জবর জা, যা জা জবর জা জবর যা। আমার জা। আমার একটু লক্ষ্য করুন, আমি এটা বলে হয়নি, দেখবেন। বলেন জি। জিম জবর যা, যা জবর যা, মাশাআল্লাহ, হয়েছে। এরপরে জিম জের জি, জিম জিম জের জি, জা জের জি, যা জের জি, যা কোথা থেকে উচ্চারণ হবে? জা। একটা হলো জিম আর একটা হলো জা, ঠিক আছে? জিম জিম বুঝতে পেরেছি কোথা থেকে উচ্চারণ হবে। যা জি, কোথা থেকে বললেন? যা কোথা থেকে বললেন? যা বল, এই জিমটা দুই হবে, দাঁতের সাথে না না, জিমটা বলে আগে। জিমটা হলো জিহ্বার মাঝখানটা উপরের তালু, আর জাটা হচ্ছে সিনের মতো করে সদ সিন যা একই জায়গা থেকে, অর্থাৎ জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, ঠিক আছে? যা। একটা হলো জিহ্বার মাঝখান থেকে জিম, আর জাটা হচ্ছে জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগা, ঠিক আছে? জি বুঝতে পেরেছি। জিম পেশ জু, জিম জিম পেশ পেশ জু, জু, জা পেশ জু, যা জা পেশ পেশ জু। জু, আচ্ছা, এরপরে দেখেন হা আর হা, হাটা উচ্চারণ হয় হলকের মাঝখান থেকে, আর হা উচ্চারণ হয় কি হলকের শুরু হইতে। হা জবর হা, হা হা জবর জবর হা, হা, হা। হা, হা, এরপরে হা জবর হা, হা জবর হা, হা হা জের জবর হি, হা, হা হা জের হি, জের হি, পরে হা জের হি, মানে হা বলছেন না হা বলছেন, বুঝতে পারতেছেন। হা হা, হা জের হ্যাঁ, হি, হা জের হি, হা জের হি, জের না জের। এরপরে হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, এরপরে হা পেশ হু, হা পেশ হু, যেমন হা উল, পেশ হু, উল হুয়াল্লাহু আহাদ, প্রথমটা হা পরেরটা কুল কি হা, হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ, আহাদ, আহাদ কুল এভাবে। হুয়াল্লাহু আহাদ, আচ্ছা, এরপরে খ আর গয়েন দুটোটা একই জায়গা থেকে উচ্চারিত হয়, হলক বা কণ্ঠনালীর শেষ থেকে গয়েন খ, খ জবর খ, খ জবর খ, গয়েন জবর গ, ওয়াইন ওয়াইন জবর জবর গ, গ, খ জের খি, খ খ জের জের খি, গয়েন জের গি। ওয়াইন ওয়াইন জের জের গি, এরপরে দাল আর দদ, দাল আর কি দদ, দাল তো উচ্চারণ হয় জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, দাল। আর দদ উচ্চারণ হয় ডাল, কিভাবে, জিহ্বার গোড়াটা, জিহ্বার গোড়ার কিনারাটা উপরের দাঁতের মায়ের সাথে লাগিয়ে, যেমন দাল জবর দা, ডাল ডাল জবর জবর দা, দদ জবর দ, দদ দ জবর জবর দ, দ, দাল জের দি, ডাল দাল জের জের দি, দদ জের দুই, দদ দল জের জের দি, দাল পেশ দু, ডাল দাল পেশ পেশ দু, দদ পেশ দু, দদ দদ পেশ পেশ দু, দদ পেশ দু। দদ দদ পেশ পেশ দু। আচ্ছা, এরপরে জাল আর হলো জা, জাল স্যার আর জা। হ্যাঁ, জালটা চিন উচ্চারণ হয় আসতেছে না। জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে, জা, জাল জাল, এটা। জাল, আর যেটা জা, সেটা জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, জাল জবর জা। জাল জাল জবর জবর জা, এরপরে জা জবর জা, জা জা জবর জা, জাল জের জি, জাল জাল জের জের জি, জা জের জি, জা জাল জের জি, জি। জি, আচ্ছা,
জাল পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু। জা পেশ জু, এরপর হলো জা আর গ, ত গ। এটাও অনেকে জায়ের সাথে অথবা জালের সাথে কি মিলিয়ে ফেলে। গ পে গ জবর গ, জ জবর জ, জ জ জ জবর জ, গ জ গ জের জি, জ জ জের জর জি, গ পেশ জু, জ জ পেশ জু, জু। জ জু, তো এই জয়ের সাথে ত জ, এই জয়ের সাথে জাল ত জা দ, দদ, এই তিনটার মিলার আশঙ্কা আছে। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর হলো সদ আর সিন। সদ আর সিন মাখরাজ একই, অর্থাৎ জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে মিলে উচ্চারিত হয়। সেম জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু উচ্চারণের কিছুটা পার্থক্য আছে। তিন আলিফ টান। যেমন সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, সদ জবর স, সদ সদ জবর জবর স, স। স, স, সিন জের সি, সিন সিন জের জের সি, সদ জের সুই, সদ স, জের সি, সিন পেশ সু, সিন সিন পেশ পেশ সু, সু। সু, সু, সদ পেশ সু, সদ পেশ সদ সু, পেশ সু, সু। সু, সু, আচ্ছা, এরপরে কফ আর কাফ। কফটা তো জিহ্বার গোড়াটা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, কিন্তু কাফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, অর্থাৎ জিহ্বার মাঝখানেও না একবারে গোড়াতেও না, গোড়া এবং মাঝখানের মাঝামাঝি জায়গা থেকে কাফটা উচ্চারিত হয়। যেমন কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাপ কাফ জবর জবর কা, কা, কফ জের কি, কফ কফ জের কি, কি, কাফ জের কি, কাপ কাফ জের কি, কি, কফ পেশ কু, কফ কফ পেশ কু, কু, কাফ পেশ কু। কাপ কফ পেশ পেশ কু, কু, এরপরে হা আর আইন, এটার ক্ষেত্রে অনেকে মানে গুলিয়ে ফেলে। হা আইন একই জায়গা থেকে যদি উচ্চারণ হয়, কিন্তু একটু পার্থক্য আছে। হা, হ্যাঁ, এরপরে হচ্ছে আইন দিয়া আ, 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 এরপরে জের হেই, হি, হি, আই, হি, আই, আই, হি, আই, হু, 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 রু। রু, আচ্ছা, এরপরে ইয়া আর হামজা। ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, হামজা জবর আ, হামজা হামজা জবর জবর আ, ইয়া জের ই, ইয়া ইয়া জের ই, ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ, হামজা পেশ উ। হামজা হামজা পেশ পেশ উ, উ, আচ্ছা, আরেকটা হলো হা আর হামজা। হা, হ্যাঁ, আ, 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 হি, 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 ই, 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 হু, হু, উ। উ, উ, আচ্ছা, এই হলো আমাদের হরফ উচ্চারণের পার্থক্যর মাস্ক। আমরা একটু সংক্ষিপ্তভাবে করলাম, আপনারাও করবেন ইনশাল্লাহ একাকি। তো আমরা গত ক্লাসে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা তো না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছিলাম। আজকে আবার পড়ি না সূরা ফাতিহা। আমরা চেষ্টা করব ক্লাসের পরে একটা সূরা অথবা একটা সূরার প্রিয়দাংশ 2 আয়াত 3 আয়াত যতটুকু হয় প্রতিদিন মস্ক করার।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله الشيطان من الرجيم الشيطان الرجيم সাইদ দিয়ে বলুন তো أعوذ بالله من الشيطان الرجيم জিম একবারই শক্ত হবে না, একটু সফট হবে। রজিম। الرجيم رجيم মাশাল্লাহ। নাসিম ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির রজিম। أعوذ بالله من الشيطان الرجيم আম্মান ভাই আছে নাকি? ওনার নেটে প্রবলেম সম্ভবত। আচ্ছা, আউযুবিল্লাহর একটা নাম আছে, নামটা হলো তাউজ, জানেন এটা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিমের একটা নাম হলো তাউজ। তাউজ মানে আউযুবিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم বিস সিনটাকে এটা একটু ধরে রাখতে হবে, বাতাসটা চালু থাকবে। সিফাতের দিক থেকে এটা এখানে হামস হয়েছে, মানে বাতাসটা জারি থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم সাইদ ভাই বলেন। بسم الله الرحمن الرحيم নাসিম ভাই বলেন। মাশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد الحمد لله لله رب العالمين العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد الحمد لله لله رب العالمين العالمين রাব্বিল আলামিন। رب بالعالمين العالمين আলামিন। عالمين عالمين আর রহমানির রহিম। الرحمن الرحيم الرحيم আর রহমানির রহিম। الرحمن الرحيم আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم مالك يوم الدين মালিক ইয়াউমিদ্দিন। مالك مالك يوم الدين মালিক ইয়াউমিদ্দিন।
مالك مالك يوم الدين الدين إياك نعبد إياك إياك نعبد نعبد إياك soft إياك نعبد إياك إياك نعبد إياك نعبد إياك إياك نعبد نعبد وإياك نستعين وإياك وإياك نستعين نستعين وإياك نستعين وإياك وإياك نستعين نستعين وإياك نستعين وإياك وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين আচ্ছা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা রেকর্ড করে করে পাঠাবেন, হ্যাঁ, সহি শুদ্ধ করে রেকর্ড করে করে পাঠাবেন। ইনশাআল্লাহ আর যে কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করতে পারেন, কোনো সমস্যা নেই, পড়াও শোনাইতে পারেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো একটা ইনশাআল্লাহ রেকর্ড দেওয়ার জন্য, ঠিক আছে। আপনারা রেকর্ডটা শুনে শুনে মস্ক করবেন, এরপরে নিজেরা রেকর্ড করে করে পাঠাবেন। জি আচ্ছা, আপনাদের কোনো কথা আছে, কোনো পরামর্শ বা মন্তব্য ক্লাস নিয়ে? না কিনা আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা খুবই ভালো লাগলো আজকে তিনি আস্তে আস্তে অবশ্যই যত নতুন নতুন শিখবো ততই ভালো লাগবে আমরা আচ্ছা আজকের ক্লাসটা খুবই ভালো লাগার মতন আচ্ছা, দোয়া করবেন যাতে আল্লাহ পাক হক আদায়ের সাথে আমানতদারিতার সাথে, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান তবে করুক। ধন্যবাদ হুজুর আপনাকে আপনার ধৈর্যের এই যে এত এক দুজন মানুষকে নিয়ে আপনি ক্লাস করেন এত ধৈর্য সহকারে আলহামদুলিল্লাহ তাহলে আপনার দাওয়াতকে কবুল করুন আমিন আমি আমিন। আমি মূলত ওই যে কি বলে, আমি 20 দিনের কোর্স, হ্যাঁ, এত শর্ট কোর্স কখনো করাই নাই, ঠিক আছে। আপনারা আমার প্রথম, ঠিক আছে, আপনাদের সাথে প্রথম এই কোর্সে অংশগ্রহণ করলাম। এমনি আমি বাচ্চাদেরকে পড়াই মূলত দীর্ঘ প্রসেসে, মানে একবারে কোনো নির্ধারণ নাই, তাদের মনন অনুযায়ী তাদের মেধা অনুযায়ী যতদিন লাগে সহিশুদ্ধ ভাবে এইভাবে আমরা পড়াই মূলত। যাক, সমস্যা নেই, জি জি আপনারা যেহেতু সবাই অ্যাডাল্ট বয়স্ক মানুষ, সবাই মোটামুটি জানেন আগের থেকে, এই জন্য আমাদের ইনশাল্লাহ বেশি একটা কঠিন হবে না। শুধু আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের মেহনত, ঠিক আছে, ইনশাল্লাহ সবকিছুর সমন্বয় সফলতা আসবে। চেষ্টা, মেহনত, দোয়া, ঠিক আছে। জি জি আল্লাহ ঠিক আছে, তাহলে দোয়া চাই, একটু অসুস্থ আছি, দোয়া করবেন খাস করে। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ বরকাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ